যেই গভর্নমেন্ট এসছে না কেন, আর্মির গভর্নমেন্ট বলেন, 90-এর পরে রাজনৈতিক দলগুলো যখন এসছে, তারা কিন্তু কিছুটা সংশোধন ছাড়া আর কোনো কিন্তু কাটাছেঁড়া ওইভাবে করেনি। নিজেদের স্বার্থে যতটুকু পরিবর্তন করা দরকার সেটা করেছে। তো এই জায়গায় এনসিপি জনগণের পক্ষ থেকে বলতে চাচ্ছে যে আমরা গণপরিষদ নির্বাচন চাই এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান চাই। জনগণ যদি চায়, আপনাদের যে চাওয়া, আপনারা যেটি বাস্তবায়ন করতে চান, জনগণের কাছে যেতে হবে। আপনার কি মনে হয় যে এটি আসলে বাস্তবায়নযোগ্যগুলোকে আগেই বাস্তবায়ন হবে, নাকি আগামী সংসদ সেটি বাস্তবায়ন করবে? আচ্ছা, প্রথমেই আমার শ্রদ্ধেয় দুই আলোচককে আমি আমার শুভেচ্ছা জানাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। আসলে দেখেন, আপা যেটা বললো যে জনগণের রায় কিন্তু অলরেডি দিয়েছে। আপনি যদি 5 তারিখের পরে দেখেন, দেয়ালে দেয়ালে জনগণের রায় লেখা আছে। দেয়ালে দেয়ালে এটা লেখা নাই যে আমার আজকে ইলেকশন চাই, আমার কালকে ইলেকশন চাই। দেয়ালে দেয়ালে লেখা আছে যে ফ্যাসিবাদী কাঠামোর তারা বিলোপ চায়। দেয়ালে দেয়ালে লেখা আছে এই ফ্যাসিস্ট যেভাবে এতগুলো মানুষকে হত্যা করলো তার বিচার চায়। দেয়ালে দেয়ালে লেখা আছে এই সিস্টেমটা দিয়ে বাংলাদেশকে যেভাবে 17 বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে গুম খুন অত্যাচার চালিয়েছে বিরোধী দল ভিন্ন মতের পর, তারা বিচার চায় এবং তারা সিস্টেমের পরিবর্তন চায়। এই রায় দেয়াল অলরেডি লেখা হয়েছে। এখন যদি রাজনৈতিক দলের নেতারা মনে করেন যে জনগণের রায় দেওয়া হয়নি, তাহলে তারা মানে ভুলের স্বর্গে বাস করছে। যে জনগণের রায় অলরেডি দেওয়া হয়েছে। এখন প্রক্রিয়াগত জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা আসছে। দেশের মানে স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে তরুণরা বারবার দায়িত্বশীলতার পরিচয় দিয়ে গিয়েছে, সেটা 5 তারিখের পর থেকেই। আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম থেকে শুরু করে আমাদের যারা আছেন তারা সবাই অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। নাহলে বাংলাদেশের তখন কারেন্ট সিচুয়েশন আরও ডিফারেন্ট হইতে পারতো। সেখানকার যারা বড় রাজনৈতিক দলের বড় নেতারা আছেন তাদের একরকম একগুয়েমির জন্যই দেখা গেছে সিস্টেমটা অন্যদিকে গেছে। আমরা ওইভাবে বলতে পারছি না যে এটা সম্পূর্ণ বিপ্লব হয়েছে, কারণ এই জায়গাগুলোতে আসলে ল্যাকিং ছিল। তো যখন আসলে এই পরিক্রমাটা গেল, আমরা দেখলাম যে জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের এতটা সময় লেগে গেল। এই সরকারটাকেই কিন্তু আপা বলল যে বিএনপি সব মিলে আসলে এই গভর্নমেন্টকে বসেছে এবং তাদের কিন্তু ম্যান্ডেট ছিল মানে এই শহীদ আহতদের বিচারের একটা রোডম্যাপ দেয়া, এই সংস্কারটা বাস্তবায়নের একটা রোডম্যাপ দেয়া, যেটা এই সরকারের অধীনেই হবে। সেরকম কিন্তু আমরা কোনো দেখতে পেলাম না। এবং আপারা যারা আছেন বিএনপিতে তারা কিন্তু অনেক সমালোচনা করছিল, এই সরকার হবে না, এইটা ওইটা। হঠাৎ করেই তাদের এখন সুর চেঞ্জ হয়ে গেছে, কারণ ওই যে ইলেকশনের কথা বলে ফেলেছে। আলাদা করে লন্ডনে যে আসলে ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং সেটা জুনের সময়সীমাটা ফেব্রুয়ারিতে চলে আসলো। এটা আসলে জনগণের মনে আসলে ভালো প্রভাব পড়েনি, এই গভর্নমেন্টের উপরে পড়েনি, বিএনপির মতো বড় রাজনৈতিক দল, আমি তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, তাদের উপরে পড়েনি। কারণ এই যে সংবিধান, একটি ত্রুটিপূর্ণ সংবিধান, যেই সংবিধান দিয়ে এত বছর ধরে ফ্যাসিজম কায়েম করা সম্ভব। আমরা দেখেছি যে গণপরিষদ যে নির্বাচনটি হয়েছিল, মানে যেই 70-এ যে নির্বাচন হয়েছিল, সেই বডি দিয়েই কিন্তু আসলে 71-এর পরে 72-এর সময় আমাদের এই সংবিধান রচনা করা হয় এবং সেই সংবিধানে অনেক লুপহোল ছিল, যার মাধ্যমে কিন্তু শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করতে পারে। এবং পরবর্তীতে শেখ মুজিবুর রহমান চলে যাবার পরে যেই গভর্নমেন্ট এসছে না কেন, আর্মির গভর্নমেন্ট বলেন, 90-এর পরে রাজনৈতিক দলগুলো যখন এসছে, তারা কিন্তু কিছুটা সংশোধন ছাড়া আর কোনো কিন্তু কাটাছেঁড়া ওইভাবে করেনি। নিজেদের স্বার্থে যতটুকু পরিবর্তন করা দরকার সেটা করেছে। তো এই জায়গায় এনসিপি জনগণের পক্ষ থেকে বলতে চাচ্ছে যে আমরা গণপরিষদ নির্বাচন চাই এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান চাই এবং এই নতুন সংবিধানের মাধ্যমে আসলে যে মৌলিক সংস্কারগুলো আলাপ আসছে সেগুলো বাস্তবায়িত হবে। এবং পিয়ারের যে আলাপটা, এটা আমি আমার দল আমরা জায়গা বলেছি উচ্চকক্ষে পিয়ার, নিম্নকক্ষের পিয়ারের বাস্তবতা বাংলাদেশের জায়গাতে আসলে নেই এবং সেটাকে আমরা সমর্থনও করছি না। আমরা বলছি যে উচ্চকক্ষে পিয়ার থাকাটা জরুরি, কারণ আমরা বিগত সময় দেখে এসেছি যে মমতাজ বেগমের মতো মানুষেরা কিভাবে আসলে সংসদে চাটুকারিতা করেছে, গান গেয়েছে, একটা হাসি ঠাট্টার তামাশা মানে বানিয়ে ফেলেছে, যেখানে দেশবিরোধী অনেক চুক্তি টেবিলের আড়ালে আসলে পাশ হয়ে গিয়েছে। তো সেই জায়গায় এরকম কিছু গুরুত্বপূর্ণ চুক্তি বা এরকম কিছু জায়গা থাকলে সেগুলো উচ্চকক্ষে আলাপ হবে। এই উচ্চকক্ষ কিন্তু আলটিমেট পাওয়ার হাউস না, নিম্নকক্ষের জায়গাটাই আলটিমেট পাওয়ার হাউস। এবং আমরা যে মৌলিক সংস্কারের জায়গাগুলো বলছি, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করা, এদের যে স্বাধীনভাবে কাজ করা, এটা না হলে তো একটা দেশ ফাংশন কিভাবে করতে পারে সেটা আপনারা বিগত 17 বছরে দেখেছেন। 17 বছরে দেখেছেন এই হাসিনা কিভাবে মানুষের উপরে গুমখুন করেছে, কিভাবে মানুষকে অত্যাচার করেছে। তো সেই জায়গা থেকে আমরা বারবার বলছি যে এই সিস্টেমের পরিবর্তনের জন্য আসলে এত মানুষ শহীদ হয়েছে, এত মানুষ আহত হয়েছে।
এই সিস্টেমের পরিবর্তন না করে যদি রাজনৈতিক দলগুলো বলে যে আমাদের এক একজনের এক এক এজেন্ডা, না, এটা হতে পারে না। আমাদের ঐক্যমত হতে হবে, জনগণের জন্য আমাদের এজেন্ডা হতে হবে। আমার দলের আলাদা এজেন্ডা নাই, আমার দলের এজেন্ডা আমার জনগণের জন্য সার্ভ করতে হবে। আমার কোনো ভোটে আসতে হবে না, আমাকে ইলেকশনে আনতে হবে না, আপনারা আমাকে ভোট দিয়ে না, কিন্তু সিস্টেমটা পরিবর্তন করেন, নাহলে আবার আমাদের যে প্রস্তাবনা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, আপনি কি মনে হয় সেটিকে আসলে এই ব্যবস্থার তেমন কোনো পরিবর্তন হচ্ছে? আমি তো বললাম যে জুলাই ঘোষণাপত্রতে আমরা প্রতারিত হয়েছি। জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে যে সামনের নির্বাচিত যে সরকার তারা হচ্ছে যে সংসদে সেটা হচ্ছে বাস্তবায়ন করবে। তো এটা তো আসলে কথা ছিল না। এবং আমাদের কাছে যে খসড়া পাঠানো হয়েছে জুলাই সনদের, সেখানেও সেরকম কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। বলা হয়েছে যে এই সরকার যতটুকু পারবে বাকিটা হচ্ছে যে সামনে নির্বাচিত সরকারের ক্ষেত্রে ইয়ে হবে। এবং আমরা যে মৌলিক সংস্কারের যে মেজর যে 19টি পয়েন্টে হচ্ছে কথা হয়েছে, সেখানে বিএনপির পক্ষ থেকে 9টি পয়েন্টেই হচ্ছে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। তো সেই জায়গায় এবং বিএনপির বড় স্থানীয় মানে যেসব রাজনৈতিক নেতারা আছেন তারা বিভিন্ন সময় এটা বলেছেন যে এখন যদি এটা হয়ও, যে সংস্কারগুলোর কথা আসছে তাদের সময়কালে সেটা তারা পরিবর্তন করে দেবে। তো রাজনৈতিক দলের এরকম নেতাদের এরকম কথায় তো আমরা আসলে আস্থা রাখতে পারছি না। এই জন্য আমরা বলেছি যে যেই গভর্নমেন্ট আসলে এত মানুষের ম্যান্ডেট নিয়ে এসছে, যেটা বিগত সময় কোনো সময় হয়নি। ভাই উল্লেখ করলেন যে এটা আরেকটা এরকম অভ্যুত্থান, এবং আমি এটাকে সম্পূর্ণ আলাদা করে বলতে চাই। 71-এর পরে 24কে আলাদা করে বলতেই হবে। 90-এর যে অভ্যুত্থান বা তার আগের যে অভ্যুত্থান, সেটার সাথে 24 মিলালে হবে না। এর আগেটা ছিল রাজনৈতিক দলগুলোর অভ্যুত্থান, যেটা 90-এ। তার আগে ছিল সেনাবাহিনীর অভ্যুত্থান, কিন্তু এইটা আপামর জনগণের অভ্যুত্থান। হাজার হাজার মানুষ এখানে নিজেদের জীবন দিয়েছে, 40,000-এর অধিক মানুষ নিজেদেরকে প্রাণ দিয়েছে। তো এই অভ্যুত্থানটা আলাদা অভ্যুত্থান, এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি। এবং আমরা বলছি যে আমরা মুক্তিযুদ্ধের আদর্শটাকে লালন করি, ধারণ করি, যেটাকে পুঁজি করে এতদিন ধরে ব্যবসা করেছে। এবং সেই জায়গাটা থেকে আমরা নতুন বাংলাদেশের জন্য নতুন করে লড়তে চাই, নতুন করে সিস্টেমটা পরিবর্তন করতে চাই।